শহর সৌমিত্রবাবু খরাজ মুখোপাধ্যায়কে বলেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শহরের লোক 75টা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বলে। কেন 10 পয়সা থেকে 20 পয়সা হলো? মিনিবাস যখন প্রথম আসে সে টিকিটটা আমার কাছে রয়েছে, 50 পয়সা ভাড়া ছিল মিনিবাসে। তা আজকে মিনিবাসেরও 10 টাকা 15 টাকা ভাড়া। তা এই যে একটা আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্র, আমাদের কথা কেন শুরু করতে চেয়েছিলাম তার কারণ হতে পারে এই একটা বই, যে বইটার নাম দেখতে পাচ্ছেন আপনারা, সংবাদপত্রের সেকালের কথা। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 100-200 বছর আগে কাগজে সেই সময় বাঙালি জীবনের কি কি কথা আমরা পেয়েছি, যার থেকে আমরা বুঝতে পেরেছি তখনকার বাঙালি কি করতো, বাঙালি জীবন কেমন ছিল, অনেক কিছু আচার আচরণ সংস্কৃতি অনেক কিছু আমরা তখন দেখতে পেয়েছি। ভাগ্যে সেগুলো এক জায়গায় জমানো ছিল, বা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। সেই কারণে আজ এই সময় বসে বলতে পারছি তখনকার বাঙালি কি করতো। ফলে সংগ্রহ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের কথা বলতে গেলে কতটা কাজে লাগতে পারে, এটাই ছিল মূল আলোচনা শুরু করার বিষয়। আমি চন্দ্রনাথদাকে দিয়ে শুরু করব। তুমি দীর্ঘদিন ধরে সংগ্রহ করছো, কলকাতা কথা তোমার মূল ভাবনা চিন্তা। কলকাতা কেন্দ্রিক তো অনেক কিছু তোমার ভাবনায় রয়েছে, অনেক কিছু তুমি সংগ্রহ করেছো। সংগ্রহ করতে গিয়ে হয়তো তুমি এটাও বুঝতে পেরেছো যে অনেক কিছু সংগ্রহ করা যাচ্ছে না, কারণ সেগুলো হারিয়ে গেছে। ফলে সেই কথাগুলো বলা যাবে না। এক, কি কি সংগ্রহ করতে পেরেছো যে আমাদের কথা বলা সহজ, এবং দুই, আরো গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো যে আমাদের কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে কারণ এইগুলো তুমি জমা করতে পারোনি, সংগ্রহ করতে পারোনি। তোমার থেকে শুনতে চাই সেগুলো। মুশকিলটা হচ্ছে যে আমরা সবকিছু হেলায় ফেলে দিই। বিশেষ করে আমাদের যখন যৌথ পরিবার থেকে আমরা যখন ছিটকে সিঙ্গেল ফ্যামিলিতে চলে এলাম, আমাদের বড় বড় বাড়িগুলো ক্রমশ ফ্ল্যাটে বন্দি হতে লাগলো, তখন জিনিসপত্রগুলো আমরা ফেলে দিলাম। কিন্তু কি ঐতিহাসিক দলিলগুলো আমরা ফেলে দিলাম, সেগুলো কিন্তু আমরা কেউ ভেবে দেখলাম না। সামান্য জিনিস একটা কথা বলছি, যে উদাহরণটা আমি প্রায় দিই। আমাদের ছোটবেলায় বাস ভাড়া ছিল 10 পয়সা, তারও আগে 5 পয়সা, ট্রামের ভাড়া ছিল 5 পয়সা, সেকেন্ড ক্লাসে 3 পয়সা। তা ধরুন এই টিকিট গুলো যদি বাসে কেউ সংগ্রহ করে থাকে, এখন 10 টাকা। তো এই 10 পয়সা থেকে 10 টাকা, এইটা একটা কিন্তু শুধু জমানো নয়, এর মধ্যে একটা আর্থসামাজিক বিবর্তনের ছবিও ফুটে ওঠে। যে কেন 10 পয়সা থেকে 20 পয়সা হলো? মিনিবাস যখন প্রথম আসে সে টিকিটটা আমার কাছে রয়েছে, 50 পয়সা ভাড়া ছিল মিনিবাসে। তা আজকে মিনিবাসেরও 10 টাকা 15 টাকা ভাড়া। তা এই যে একটা আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্র, এইটার জন্যই কিন্তু সংগ্রহ বা আমাদের কথা, আমাদের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু যেটুকুনি আমরা রাখতে পেরেছি, আমাদের প্রত্যেককে আমরা বলি যে সংগ্রহটা কিন্তু শুধু একটা ইচ্ছে নয়, এটা কিন্তু একটা অবসর জীবন যাপনেরও উদ্দেশ্য। মানে সংগ্রহ কিন্তু আপনার মানে প্রৌঢ়ত্বের একমাত্র বন্ধু। যেমন বই বন্ধু কোনোদিন আমাদের সঙ্গে বিট্রে করবে না, তেমনি সংগ্রহ কিন্তু আমাদের সেই সাবলীল ভাবে আমাদের সঙ্গে থাকবে। ছোটবেলায় আমরা চিঠি লিখতাম, পোস্টকার্ডে চিঠি লিখতাম। এখন তো পোস্টকার্ড আর নেই, ব্যাপারটা মানে ডাক বিভাগই শেষ হয়ে গেছে। এখন শুধু মান্থলি ইনকাম স্কিমে পয়সা জমার জন্য ডাকঘরে যাওয়া লোকের। সেই যে পোস্টকার্ড, সেই যে ইংল্যান্ড লেটার, সেই যে ভালোবাসার চিঠি, সেগুলো রাখা, বিখ্যাত লোকেদের হাতের লেখা চিঠি। আমাদের এখানে একজন সংগ্রাহক উপস্থিত আছেন, মলয় সরকার। তিনি কলকাতার সব থেকে নামকরা অটোগ্রাফ কালেক্টর। মানে তার কাছে প্রায় 6000-এর ওপর অটোগ্রাফ রয়েছে। এমন কোন মানুষ নেই যার নাম করলে তার কাছ থেকে অটোগ্রাফ বেরোবে। মানে এটা কত বছরের সংগ্রহ? মানে দীর্ঘদিনের, মলয় বলতে পারবে কত, স্কুল লাইফ থেকে। 45 থেকে 50 বছর। সব থেকে পুরনো কার সই রয়েছে আপনার কাছে? নওশাদ। এবং মজার কথা, এটা একটু মজা করে বলি, ও কিন্তু ভুবন বাদ্যকারকেও ছাড়েনি, যার বিখ্যাত সেই গান ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম, তারও অটোগ্রাফও নিয়ে রেখেছে। কিছু না, এটা হয়তো মজা, কিন্তু একটা দিক, একটা সময় তো একটা মানুষের একটা জিনিস জনমানসে প্রতিফলিত হয়েছিল, তার ছবিটাও রাখা আছে। মানে হতে পারে কোনো একটা সময় এমনও দিন এলো যে মানুষ হাতে লেখা হয়তো ছেড়েই দিল, তখন যদি এগুলো কেউ দেখে বুঝো আচ্ছা মানুষের হাতে লেখা এরকম ছিল, মানে মানুষ হাতে এইভাবে লিখতো আর কি। যেমন আমি জানি না, এখন নাটকে বিশ্বনাথ আরো ভালো বলতে পারবে, যে আগেকার দিনে যে নাটকের স্ক্রিপ্ট বা নাটকের বই, এখন তো নাটকের বইগুলো হয় না। আগেকার দিনে যে সমস্ত বিখ্যাত নাটক, চন্দ্রগুপ্ত বা গিরিশবাবু, সেই বইগুলো কিন্তু আমাদের একজন সংগ্রহ করে, তিনি শুধু নাটকের বই সংগ্রহ করেন। এখন কিন্তু নাটকের বইগুলো
পাওয়া যায় না। এই যে সিনেমার বুকলেট হারিয়ে গেছে, আমরা সিনেমার হাফ টাইমে যে বুকলেট গুলো দেখতাম, তাতে কিন্তু শুধু বুকলেট থাকতো না, তাতে সে ছবির গানগুলো থাকতো, তাতে বাড়ির মেয়েরা সেই ছবির গানগুলো দেখে গানগুলো তুলতেন, তাতে চরিত্রলিপি থাকতো, তার একটা সিনপসিস থাকতো গল্পটার। কিন্তু এখন তো কোনো মানে চলচ্চিত্রে এই বুকলেট ব্যাপারটাই উঠে গেছে। বিশ্বনাথ দা, যখন দেখেছি বহু জায়গায়, মানে যখন কোনো একটা সময়ের গল্প বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে কলকাতা 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 বড্ড বেশি হয়। কারণ স্বাভাবিক, কলকাতা রাজধানী ছিল, এখানে অনেক কিছু কাজকর্ম ইত্যাদি হতো, কিন্তু কলকাতার বাইরেও অনেক ইতিহাস তৈরি হয়েছে, অনেক গল্প তৈরি হয়েছে। তোমার ছেলেবেলায় যদি আমি বলি, আমি একটা বই এরকম পড়েছিলাম সুকুমার সেনের, যে মহিলাদের মুখের কথা বা মুখের ভাষা, যদি ইংরেজিতে পড়া সেটা আর কি। আমাদের মা ঠাকুমারা প্রবাদ প্রবচন ছড়া কাটতেন, ছেলে ভুলানো ছড়া কাটতেন, তুমি ছোটবেলায় নিশ্চয়ই সেগুলো তুমি শুনেছো। সেগুলো শহরে এসে এখন আর পাও? সেগুলোর কথা মনে পড়ে বা সেগুলো মনে হয় কোনো জায়গায় রাখা আছে কিনা এখন? আমরা বাঙালিদের একটা অসম্ভব, আমি মনে করি আমার বড় হবার সঙ্গে, এটা 2000 সালের পরের থেকে আমি খুব শব্দটা শুনি নতুন করে, যেটা হচ্ছে কি ছিল আর কি হলো। তো তুমি কেন রাখলে না? কি শাঁখের আওয়াজ সন্ধ্যেবেলায় শোনা যায় না? আপনার বাড়িতে কেন বাজান না? আমার বাড়িতে কিন্তু 3 বেলা বাজে, শাঁখের আওয়াজ বাজে। এবার এই গেল গেল রবেতে বাঙালি কিন্তু একটু র্যালিশ করছি আমরা, এই গেল গেল রবেতে। তো এখন তো পাশের ঘরের কেউ খবর রাখে না, আপনি রাখেন না, আপনি রাখেন না, তারপরে আমরা রাখি, বলছি আমরা। কিন্তু আমরা যেভাবে উদযাপন করছি অন্য সব কালচারকে, সে তো ভাবার বাইরে না। আমাদের তো উদযাপনের পর উদযাপন চলছে, কিন্তু কেউ তো আগে আস্তে আস্তে করো না কেন? দশমীর আড্ডা যে একটা বিষয় ছিল আমাদের বাঙালিদের, করলেই হয়। হ্যাঁ, মানে এইগুলো ক্রমশ হারাচ্ছে বা এগুলো ক্রমশ কমছে। এইবার সেই ভাষা, শহর, সৌমিত্রবাবু খরাজ মুখোপাধ্যায়কে বলেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শহরের লোক 75টা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বলে। কেমন আছো, খাওয়া হয়েছে, ও টেলিফোন করেছিল, আচ্ছা আচ্ছা, ভীষণ রোদ। গ্রামের লোক এই 75টা ভাষার মধ্যে থাকে না। আমি একটু বাদে আমার দেশের বাড়িতে চলে যাব, যেই চলে যাব, আমি যখনই 9টার মধ্যে গিয়ে পৌঁছবো না, আমার বন্ধুরা বলবে মাঝরাতে আসার তো দরকার কি ছিল? শহরে সন্ধ্যা কতক্ষণ আর রাত কতক্ষণ? শহরকে ছোট করছি না, শহর আমায় থাকতে দিয়েছে, খেতে দিয়েছে আমাকে, আমার বউ বলে বেইমানি করা হবে, গাড়ি বাড়ি সব দিয়েছে। এই যে গ্রামে কাল সকালে যে উঠেই মানে দোল খেলাটা শুরু করব, ওরা সঙ্গে সঙ্গেই বলবে দাঁড়া, ওই রোদটা একটু পশ্চিমে ঢলুক, তারপরে এনে চান করতে যাব। কথাগুলো বেড়ে যাবে। ফরাজদা শুনেছিল, সৌমিত্রবাবু বলেছিল যে মাঝি, আমরা কি বলি, চল একটু নৌকো চলে আসি। মাঝি নৌকো চড়েছে, তাতে বলছে চল মাঝগঙ্গা একটু চৈতের দোল দিয়ে আসি। আমরা কেন বলছি না? কেন কেন ভাবছি না? কেন চিৎকার করে বলতে হচ্ছে যে আমার বাংলা ভাষা, আমার বাংলা ভাষা? অন্য কাউকে বলার দরকার নেই। এই যে এই সবার মাঝখানে যে মানুষটাকে দেখে একটু আমাদের মনে হচ্ছে যে আমাদের চোখে ঠিক সেট করছে না ওকে, তো সেটাই আমরা হয়ে যাই না। এই যে দুতিয়ার একটা ফতুয়া পড়ে বসে আছে, চোখে কিন্তু সেট করছে না একদম, কারণ কেউ এর মধ্যে ওরকম নয়। আমি সারাক্ষণ ভাবি, আমি একদিন ভাবতে বসলাম, আমার ছেলে যে পরিষ্কার এখনো কাকু, জেঠু, মামা, পিসি সব বলে, আমার ছেলেরা আঙ্কেল আন্টিটা কেন বলছে? তুমি কেন আঙ্কেল বলছো? তুমি গুলিয়ে দিচ্ছ সব জিনিসটাকে। কাকা একটা, মামা একটা, মিশু একটা, এই সুযোগ পাবে না আর। বলো ভাই কি দাম দেবে? আমরা কিন্তু মিস করে যাচ্ছি আর সারাক্ষণ নিন্দে করে যাচ্ছি। আমি এবছরও আমি সেই বাবা যে দেশের বাড়িতে ঘুম থেকে তুলে সকালে রস খাইয়েছি গ্লাসে করে, যে বাবা অনেক কিছুই তো খাবি, প্রথমে বাবাকে না জানিয়ে, তারপর বাবা বলবে তুমি এনেছো আমাও একটু দাও, কিন্তু এই রসটা খেয়ে নে বাবা। যখন বসে থাকবি বিদেশে কোথাও, আমার কথা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, তখন বলবি খেজুরের রস আমার বাবা খাইয়েছিল। অভিনেতা টিনু আনন্দ আমাকে বলেছিল যে যদি কোনো পরিবারের ছেলে গুপি গায়েন, বাঘা বায়েন, হীরক রাজার দেশে না দেখে থাকে ছেলে মেয়ে, তার দায়িত্বটা তার বাবা মাকে নিতে হবে।